বাংলাদেশের প্রেক্ষাপটে এই তত্ত্বের জয় জয়কার সবচেয়ে বেশি দেখা যায়। আজ যে আমাদের দেশের নারীরা সেনাবাহিনী, পুলিশ, বিচার বিভাগ কিংবা রাষ্ট্র পরিচালনার শীর্ষ পদে আসীন হচ্ছেন, এই সবই উদারপন্থী নারীবাদের ফসল। আমরা প্রায় নারীবাদ শব্দটা শুনি, কিন্তু আমাদের অনেকের কাছেই এটা কেবল সমান অধিকারের একটি দাবি। আসলে নারীবাদ বিষয়টি আরো অনেক গভীরে। নারীবাদ একটি সুগঠিত চিন্তাধারা বা তত্ত্ব যা সমাজ ও রাষ্ট্রকে বদলে দিতে চায়। সময়ের সাথে সাথে বিশ্বের বিভিন্ন চিন্তাবিদ নারীবাদের ভিন্ন ভিন্ন ব্যাখ্যা দিয়েছেন। আজকের পর্বে আমরা জানব নারীবাদের 5টি প্রধান তত্ত্ব এবং আমাদের বাংলাদেশের বাস্তবতায় সেগুলোর প্রভাব কতটা। প্রথমে বলা যায় উদারপন্থী নারীবাদ তথা লিবারেল ফেমিনিজম নিয়ে। এটি নারীবাদের সবচেয়ে প্রাচীন এবং জনপ্রিয় ধারা। এর মূল কথা হলো বিদ্যমান আইনি ও রাজনৈতিক ব্যবস্থার মধ্যেই নারীদের জন্য সমান সুযোগ নিশ্চিত করা, অর্থাৎ শিক্ষা, ভোট দেওয়ার অধিকার এবং কর্মক্ষেত্রে কোনো বৈষম্য না থাকাই এর মূল লক্ষ্য। মেরি উলস্টোনক্রাফট এবং বেটি ফ্রিদান এই ধারার প্রধান প্রবক্তা। বাংলাদেশের প্রেক্ষাপটে এই তত্ত্বের জয় জয়কার সবচেয়ে বেশি দেখা যায়। আজ যে আমাদের দেশের নারীরা সেনাবাহিনী, পুলিশ, বিচার বিভাগ কিংবা রাষ্ট্র পরিচালনার শীর্ষ পদে আসীন হচ্ছেন, এই সবই উদারপন্থী নারীবাদের ফসল। তারপরেই আসে র্যাডিক্যাল নারীবাদের কথা। এই তত্ত্বটি একটু ভিন্ন কথা বলে। তারা মনে করে কেবল আইন দিয়ে বা চাকরি দিয়ে নারীর পূর্ণ মুক্তি সম্ভব নয়, কারণ বৈষম্যের মূল শিকড় লুকিয়ে আছে পিতৃতন্ত্র বা প্যাট্রিয়ার্কি নামক ব্যবস্থার গভীরে। এই ব্যবস্থায় পুরুষকে ক্ষমতার কেন্দ্রে রাখা হয়। তাই পরিবার, সংস্কৃতি এবং মানুষের চিন্তাধারায় আমূল পরিবর্তন না আনলে মুক্তি আসবে না। কেট মিলেট ও সুলামিট ফায়ারস্টোন এই ধারার রূপকার। বাংলাদেশে বর্তমানে আমরা যে যৌতুক, বাল্যবিবাহ কিংবা ধর্ষণের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ দেখি, অথবা ইন্টারনেটে নারীর সম্মতি বা কনসেন্ট নিয়ে কথা বলি, এগুলো মূলত র্যাডিক্যাল নারীবাদেরই প্রভাব। আলাপ করা প্রয়োজন সমাজতান্ত্রিক ও মার্ক্সবাদী নারীবাদ নিয়েও। এই ধারাটি বলে যে নারীর ওপর নিপীড়নের পেছনে লিঙ্গ বৈষম্যের পাশাপাশি অর্থনৈতিক বৈষম্য বা পুঁজিবাদ দায়ী। পরিবারের রান্নাবান্না বা ঘরের কাজের কোনো আর্থিক স্বীকৃতি না থাকা এবং শ্রমবাজারে নারীকে কম মজুরি দেওয়াকে তারা পুঁজিবাদের শোষণ হিসেবে দেখে। ফ্রেডরিক অ্যাঙ্গেলস ও সিলভিয়া ফেডরিচি এই ধারার প্রবক্তা। বাংলাদেশের তৈরি পোশাক শিল্পের লক্ষ লক্ষ নারী শ্রমিকের অধিকারের লড়াইয়ে এই তত্ত্ব অত্যন্ত গুরুত্বপূর্ণ। ন্যূনতম মজুরি আন্দোলন, নিরাপদ কর্মপরিবেশ এবং মাতৃত্বকালীন ছুটির দাবিগুলো মূলত এই তত্ত্ব থেকেই এসেছে। এদিকে সাংস্কৃতিক নারীবাদীরা মনে করেন পুরুষের মতো হওয়ার জন্য নারীদের নিজেদের বৈশিষ্ট্য বদলানোর প্রয়োজন নেই, বরং নারীর সহজাত গুণাবলী যেমন সহমর্মিতা, যত্নশীলতা এবং ধৈর্যকে সমাজের বড় পরিবর্তনের জন্য মূল্যায়ন করা উচিত। ক্যারল গিলিগান এই চিন্তাধারাকে জনপ্রিয় করেন। আমাদের দেশের গ্রামীণ স্বাস্থ্যসেবা বা এনজিও খাতে নারীরা যে নীরব বিপ্লব ঘটিয়েছেন, তার মূলে রয়েছে এই সেবা ও যত্নের শক্তি। কমিউনিটি স্বাস্থ্যকর্মী বা ক্ষুদ্র নারী উদ্যোক্তাদের সাফল্য এর বড় উদাহরণ। এছাড়া রয়েছে আন্তঃসংযোগবাদী নারীবাদ। এটি আধুনিক নারীবাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ তত্ত্ব। কিম্বারলে ক্লেন্স এই ধারাটি প্রবর্তন করেন। এটি বলে যে সব নারীর লড়াই এক নয়। একজন শহরের উচ্চবিত্ত নারীর সমস্যা আর একজন পাহাড়ি অঞ্চলের ক্ষুদ্র নৃগোষ্ঠীর নারী, চা শ্রমিক কিংবা একজন প্রতিবন্ধী নারীর লড়াই সম্পূর্ণ ভিন্ন। বাংলাদেশের বর্তমান উন্নয়ন নীতিতে এই তত্ত্বের গুরুত্ব বাড়ছে। এখন শুধু নারী নয়, বরং প্রান্তিক ও সুবিধাবঞ্চিত নারীদের জন্য আলাদা নীতি প্রণয়নের যে দাবি তোলা হয়, তা এই আন্তঃসংযোগবাদী নারীবাদেরই অবদান। দিন শেষে আমরা দেখতে পাই বাংলাদেশের সামাজিক রূপান্তরে কোনো নির্দিষ্ট তত্ত্ব নয়, বরং সবগুলো ধারারই একটি সমন্বিত প্রভাব কাজ করেছে। আমরা আইনি অধিকার এবং অর্থনৈতিক ক্ষেত্রে অনেক দূর এগিয়েছি ঠিকই, কিন্তু এখনো মনস্তাত্ত্বিক পরিবর্তনের অনেক পথ বাকি। প্রকৃত সমতা তখনই আসবে যখন সমাজ কেবল আইন দিয়ে নয়, বরং হৃদয় থেকে নারীকে একজন সমান ও সম্মানিত অংশীদার হিসেবে গ্রহণ করবে। নারীবাদের এই তত্ত্বগুলো আপনাদের কেমন লাগলো জানাবেন। সামনের পর্বে আমরা কথা বলবো নতুন কোনো বিষয় নিয়ে। সময়ের অন্য পাঠ দেখুন। থাকুন ঢাকা পেপারসের সাথে।